তো দেখো ক্যালকুলাসের আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কি না, কনকেভিটি, কনভেক্সিটি আর পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, তো আগে আমরা জিনিসটাকে বুঝবো যে জিনিসটা কি, তারপর কিভাবে কি করতে হয় অঙ্কগুলো সেইগুলো বুঝবো। হ্যাঁ, ধরো একটা কার্ভ আছে, এই একটা কার্ভ, ঠিক আছে, এই কার্ভের এই হচ্ছে একটা পয়েন্ট, এই পয়েন্টটা কি না পি পয়েন্ট, কথা বোঝা গেল। আর এখানে ধরো একটা পয়েন্ট আছে, এইখানে একটা পয়েন্ট কি আছে, এই পয়েন্টটা হচ্ছে কিউ, কথা বোঝা গেল। এবারে এই পি পয়েন্টে আমি কার্ভের একটা ট্যানজেন্ট টানছি, ঠিক আছে, এই কার্ভের হচ্ছে এইটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টটা হলো না, একটু ভালো করে আঁকছি দাঁড়া। এই ধরো কার্ভ, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা কি পয়েন্ট, পি পয়েন্ট, কথাটা বোঝা গেল। এবার পি পয়েন্টে যে আমি ট্যানজেন্টটা টানলাম, হ্যাঁ, এই কিউ পয়েন্টটা আর এই কার্ভের খুব ছোট্ট একটা অংশ, এই পি পয়েন্টে কার্ভের ছোট্ট একটা অংশ, ধরো এখান থেকে এতটা, কথাটা বোঝা গেল। এই ট্যানজেন্টের একই ধারে আছে না দুটো দুটো ডিফারেন্ট সাইডে আছে, একই সাইডে আছে। তো কনকেভিটির কনসেপ্টটা হচ্ছে যে যদি এই ট্যানজেন্টের একই দিকে এই কিউ পয়েন্টটা এবং কার্ভের ছোট্ট একটা অংশ যদি একই দিকে থাকে, ট্যানজেন্টের একই দিকে, সেটা হচ্ছে এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, সেম দিকে যদি থাকে, তাহলে আমরা বলবো যে এই কার্ভটা পি বিন্দুতে কনকেভ উইথ রেসপেক্ট টু কিউ। তাহলে লেখা হবে কি, দ্য কার্ভ ইজ, বলো, কনকেভ, না কনকেভ অ্যাট কোন পয়েন্টে কি, অ্যাট পি উইথ রেসপেক্ট টু কিউ, হ্যাঁ WR টু কিউ, মানে উইথ রেসপেক্ট টু, ঠিক আছে, কিউ, কথাটা বোঝা গেল। আচ্ছা, এবারে ধরো আমি ছবিটাকে এরকম আঁকছি, ধরো কার্ভটাকে এরকম নিলাম, ঠিক আছে, এইটা হচ্ছে পি পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টানলাম, পি পয়েন্টে হচ্ছে এই ট্যানজেন্ট টানলাম, ঠিক আছে, আর কিউ পয়েন্টটা যেমন এদিকে থাকে এদিকেই থাকছে, ঠিক আছে। তাহলে এই পি পয়েন্টে কার্ভের একটা ছোট্ট অংশ নিচ্ছি, তোমার যতটা পারো তুমি ছোট্ট একটা অংশ নাও, তো ছোট্ট অংশটা আর এই কিউ পয়েন্টটা এই যে ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টের একই সাইডে অবস্থান করছে না দুটো ডিফারেন্ট সাইডে অবস্থান করছে, হ্যাঁ দুটো আলাদা ভিন্ন সাইডে অবস্থান করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে দ্য কার্ভ CURVE ইজ কনভেক্স অ্যাট পি উইথ রেসপেক্ট টু কি, বলো, কিউ। এবার ধরো কার্ভটাকে আমি এরকম আঁকছি, আচ্ছা আগে ট্যানজেন্টটাকে আমি কার্ভটা আঁকছি, না একটু ছবিটা, এইটা হচ্ছে কার্ভ, এইটা হচ্ছে কার্ভ, ঠিক আছে, এই কার্ভের এই পি বিন্দুতে হচ্ছে ট্যানজেন্টটা হচ্ছে এইটা, কথা বোঝা গেছে, আর কিউটা একই দিকেই আছে। কার্ভটা মনে হয় এখন অনেকে বুঝতে পারলে না, কার্ভটা হচ্ছে এই যে গেছে, ঠিক আছে, মানে কার্ভের ছোট্ট একটা অংশ যদি তুমি দেখো, তাহলে এখান থেকে ধরো এতটা আছে, তাহলে কার্ভের এই ছোট্ট অংশটা এই ট্যানজেন্টের, দাঁড়া একটু বলতে দাও, যে পি পয়েন্টে তো ট্যানজেন্ট রেখেছি, এবার তুমি বলো এই কিউ পয়েন্টটা আর কার্ভের যে ছোট্ট অংশটা আছে, এটা কি ট্যানজেন্টের একই ধারে অবস্থান করছে না দুটো ভিন্ন ধারে অবস্থান করছে, দেখো এই পোর্শনটা যদি দেখো, এই এতটা অংশ নিয়েছি, তো এবার যদি এতটা অংশ দেখি, তাহলে এতটা অংশটা হচ্ছে ট্যানজেন্টের একই ধারে অবস্থান করছে। আবার এই অংশটা যদি দেখি, তাহলে এই ট্যানজেন্টের দুটো কিউ পয়েন্টটা আর এটা দুটো ভিন্ন ধারে অবস্থান করছে, কথাটা বুঝতে পেরেছো। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমরা বলবো এটাকে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কথা কি বলছি বুঝতে পারছো? তাহলে কি বলো, দ্য কার্ভ হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাট কি, অ্যাট হচ্ছে পি উইথ রেসপেক্ট টু কিউ। দেখো কথাটা বোঝা গেল কিনা, ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এবারে আমরা এটা হচ্ছে একটা পয়েন্টের রেসপেক্টে কার্ভটা কনকেভ, কনভেক্স না পয়েন্ট অফ ইনফ্লেকশন, এটা আমরা বিচার করলাম। এবারে একটা পয়েন্টের রেসপেক্টে নয়, এবার একটা লাইনের রেসপেক্টে বিচার করব। কথা বোঝা গেল?
তুমি বুঝতে পেরেছো আমার কথাটা? না না বুঝতে পারলে এক্ষুনি বলবে। বুঝতে পেরেছো? এবার একটা লাইনের রেসপেক্টে বিচার করবো, ঠিক আছে? ছবি একই, ধরো এই যে হচ্ছে ছবি, ঠিক আছে? আর এইটা হচ্ছে পি পয়েন্টে আমি ট্যানজেন্ট টানলাম, এটা পি। আচ্ছা, ট্যানজেন্টটার নাম দিচ্ছি পিটি, এটা পিটি, এটা হচ্ছে পিটি ট্যানজেন্ট, ঠিক আছে? এবার ধরো এইটা হচ্ছে পি পয়েন্ট, এই যে পিটি হচ্ছে ট্যানজেন্ট। এবার আমি কিসের রেসপেক্টে বিচার করবো বলেছি বলো? একটা পয়েন্টের রেসপেক্ট না, একটা লাইনের রেসপেক্ট। লাইনটা ধরো এরকম, ঠিক আছে? তাহলে এবার হচ্ছে নিয়ম হচ্ছে যে তুমি এই পি পয়েন্ট থেকে, খুব দরকারি ফোন কি তাহলে তা ধরো 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 হ্যালো, হ্যাঁ স্যার। তাহলে দেখো এবার কি হচ্ছে বলো, এই লাইনের রেসপেক্টে বিচার করবো। তাহলে তার পদ্ধতিটা হচ্ছে যে এই পি পয়েন্ট থেকে এই যে লাইনের রেসপেক্টে তুমি বিচার করছো, সেই লাইনের উপরে একটা পারপেন্ডিকুলার টানতে হবে বা লম্ব টানতে হবে। তাহলে এখান থেকে আমি লম্ব টানলাম। লম্বটা কীরকম হবে বলো? এরকম হবে না? দেখো এটা 90 ডিগ্রি, ঠিক আছে? এই যে লম্বের যে পাদবিন্দুটা আছে, সেই পাদবিন্দু, আচ্ছা দাঁড়াও, আগে যে লাইনের রেসপেক্টে বিচার করবে সেই লাইনের রেসপেক্টের নামটা দিয়ে দিলাম আরএস। তাহলে আমি কি দেখতে যাচ্ছি? কার্ভটা হচ্ছে পি পয়েন্টে কোন কিসের সাপেক্ষে কনভেক্স না কনভেক্স চেক করতে যাচ্ছি না এই আরএস লাইনের রেসপেক্টে। তার জন্য নিয়ম কি না, পি পয়েন্ট থেকে এই আরএস লাইনের উপরে একটা লম্ব টানতে হবে। সেই লম্বের যে পাদবিন্দুটা আছে, সেই পাদবিন্দুটার নাম দিয়ে দিচ্ছি কিউ। এবার আগের মতো নিয়ম। এবার মনে করো এই লাইনটা নেই, তাহলে আগের মতো নিয়ম বলো, এই ট্যানজেন্টের কিউ পয়েন্টটা আর কার্ভের ছোট্ট একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ একই দিকে অবস্থান করছে, হ্যাঁ? তাহলে কি হয়ে যাবে এটা বলো? এটা হয়ে যাবে কনকেভ। তাহলে বলো কনকেভ অ্যাট পি উইথ রেসপেক্ট টু কী হবে বলো তো? আরএস হবে এই লাইনের রেসপেক্টে। কথাটা বুঝতে পারছো? কনকেভ অ্যাট পি উইথ রেসপেক্ট টু আর এস, ঠিক আছে? আচ্ছা এবারে ধরো, আচ্ছা এইটা দেখি কে বলতে পারে দেখি। ধরো আমি এরকম দিলাম, ধরো এইটা হচ্ছে পি, দেখি কার কত বুদ্ধি। এটা পি তো হয়েছে, পি না পিটি হয়েছে। এবার ধরো আর এসটা এদিকে নিলাম, তাহলে বলো তো যে এই আর এস এর সাপেক্ষে পি পয়েন্টে কার্ভটা কনকেভ না কনভেক্স? কনকেভ হবে, কেন? একই দিকে অবস্থান করছে। হ্যাঁ, কথাটা বোঝা গেছে? আমি চালাকি করে একটু এইদিকে নিয়ে নিয়েছি, ওই জন্য গুলিয়ে যাওয়ার কথা নয়। তোমরা বুঝতে পারো নি কনকেভ হবে, তুমি বুঝতে পারো নি, তাহলে ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি আমি তো ওটা লিখবো না, আমি এদিকেই দেবো, ঠিক আছে? আমি একটু ইচ্ছা করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম যে কি তোমাদের মাথাগুলো ঘুরিয়ে যায় কিনা, ঠিক আছে? তাহলে এটা ধরো আর এস, ঠিক আছে? তাহলে সেই একই নিয়ম, এখান থেকে লম্ব টানতে হবে। এই ধরো লম্ব টেনে দিলাম, ঠিক আছে? লম্বটা ভালো হলো না, ঠিক আছে? এটা হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে এবার কি বলো? কনভেক্স বলো অ্যাট পি উইথ রেসপেক্ট টু আর এস, ঠিক আছে? আর একই রকমভাবে ওটাও হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশনটা। আগে আমি ট্যানজেন্টটা একটু এঁকে নিচ্ছি, ঠিক আছে? এটা ধরো পি পয়েন্ট, এবার হচ্ছে আর এস লাইনটা ধরো এদিকে দিতে পারো, এটা হচ্ছে আর এস। তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার টানবে, তাহলে কি বলো? এটা হচ্ছে কি বলো? হ্যাজ পয়েন্ট অফ ইনফ্লেকশন অ্যাট পি উইথ রেসপেক্ট টু কী হবে? আর এস হবে, এটা পিটি, নাকি না? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে যদি লাইনটা এই যে কোনো লাইন না হয়ে যদি এক্স অ্যাক্সিস হয়, এক্স অ্যাক্সিস তো একটা লাইন, তো এক্স অ্যাক্সিস হয় বা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে বলতে পারবে না যে কীরকম অবস্থাটা হবে? একই রকম হবে। চলো এবার সেই এটা রেসপেক্ট একটু করি, ঠিক আছে? ধরো এটা মুছে দিচ্ছি। হ্যাঁ বলো। ও ছবি তুলবে না? হ্যাঁ না, জলদি তুলবে, একটা মুছে দিলাম গো, ঠিক আছে? আচ্ছা এই ধরো, আমার আঁকাগুলো বড্ড খারাপ হয়ে যায়। এইটা ধরো ওয়াই অ্যাক্সিস, এটা ধরো এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা ধরো এবারে ধরো এইটা হচ্ছে কার্ভ, ঠিক আছে? এইটা কার্ভ, আর ধরো এইটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টে হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট, এটা কি পয়েন্ট? এটা হচ্ছে পি পয়েন্ট। মাথা ঢুকছে তো?
এবার এইটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এরকম গোটা লাইনটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে আমাকে বলো যে এই অ্যাক্সিসের রেসপেক্টে আমি বিচার করতে যাচ্ছি এই কার্ভটা কনকেভ না কনভেক্স। কনকেভ। হ্যাঁ না, আগে বলো কি নিয়মটা, কি পি পয়েন্ট থেকে কী করবো? না পি পয়েন্ট থেকে কী লম্ব টানবো ওটা বলনি তুমি। পি পয়েন্ট থেকে এই যে পি পয়েন্ট থেকে এই এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানবো, ঠিক আছে? এটার নাম দিচ্ছি কিউ। তাহলে এবার বলো যে এবার এই ট্যানজেন্টের খুব স্মল একটা পোর্শান এবং কিউ পয়েন্টটা এই ট্যানজেন্টের একই দিকে অবস্থান করছে, ওই জন্য কী হয়ে যাচ্ছে বলো? এটা হচ্ছে কনকেভ অ্যাট পি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। তাহলে কনকেভ অ্যাট পি উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। কথাটা মাথায় ঢুকেছে? আর একই রকমভাবে যদি কার্ভটা ধরো এরকম না হয়, যদি এরকম হতো, যদি বুঝতে পারছো আমার কথাটা, যদি এইরকম হতো তাহলে এই ট্যানজেন্টের উপরের দিকে কার্ভের স্মল পোর্শন আর অন্য দিকে হচ্ছে কিউ পয়েন্ট অবস্থান করতো, তাহলে কী হয়ে যেত? কনভেক্স। আর যদি এরকমভাবে চলে আসতো তাহলে ওটা পয়েন্ট অফ ইনফ্লেকশন হয়ে যেত। মাথায় ঢুকছে? এবারে এবার তোমাকে পরীক্ষায় কী দেবে? পরীক্ষায় একটা কার্ভ দিয়ে বলবে বিচার করো যে এটা হচ্ছে কোথায় কনকেভ কোথায় কনভেক্স, পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে কি নেই, এই সমস্ত জিনিসগুলো দেবে। এবার কার্ভটা তোমার চেনাশোনা কার্ভ দেবে না, কার্ভটা একটা মানে বিশাল বড় একটা দিয়ে দেবে, y = x⁴ - 4x³ + 3x²। এবার তুমি বলো যে কার্ভ এঁকে করাটা কি সম্ভব? কার্ভ এঁকে করাটা কিন্তু সম্ভব হবে না সব ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে হয়তো সম্ভব হতে পারে, বাট সব ক্ষেত্রে হবে না, এমন জটিল কার্ভ দেবে। কথাগুলো বুঝতে পারছো? তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব না, ক্যালকুলাসের সাহায্য নিয়ে আমরা বুঝে যাবো যে কনকেভ না কনভেক্স না পয়েন্ট অফ ইনফ্লেকশন। তার জন্য আমাদেরকে দু তিনটে না 4-5টা সূত্র একটু মুখস্থ রাখতে হবে, ওইটা দিয়ে কাজ হয়ে যাবে। সূত্রগুলো আসছে অ্যাকচুয়ালি থিওরেম থেকে, কিন্তু থিওরেমের প্রুফগুলো না অনেকটাই বড়, প্রুফ লাগবে না, খালি সূত্রগুলো একটু মনে রাখতে হয়, মনে রাখলে আমার হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা চলো সূত্রগুলো একটু তোমাদেরকে লিখিয়ে দিয়ে তারপরে আমরা অঙ্কগুলো শুরু করবো, ঠিক আছে? আচ্ছা সূত্রগুলো লেখাচ্ছি, তার আগে ছোট্ট একটা জিনিস একটু বলতে ভুলে গেছি, বলে দিই। দেখো এই যে কনক্যাভ লেখা আছে না, এই কনক্যাভ বা কিছু ক্ষেত্রে বইতে লেখা থাকবে দেখবে কনক্যাভ ডাউনওয়ার্ড। কি বললাম বলো? কনক্যাভ ডাউনওয়ার্ডস, ঠিক আছে? এই যে কনভেক্স কি? কনভেক্স ডাউনওয়ার্ডস। কথাটা বোঝা গেল? কনক্যাভ আর কনক্যাভ ডাউনওয়ার্ড একই কথা হয়েছে। আচ্ছা এবারে এই কনক্যাভ ডাউনওয়ার্ডকে আমি যদি কনভেক্স দিয়ে লিখতে চাই কি হবে আইডিয়া করে বলতে পারবে? কনক্যাভ ডাউন, হ্যাঁ বলো কনভেক্স আপওয়ার্ড। কথাটা মাথায় ঢুকছে? তাহলে এটাকে কনক্যাভ ডাউনওয়ার্ড অর কি বলতে পারে বলো? কনভেক্স আপওয়ার্ডস। কনভেক্স ডাউনওয়ার্ডস তুমি এটাকে কনকেভ দিয়ে বলতে পারবে? কনকেভ আপওয়ার্ড, ভেরি গুড, কনকেভ আপওয়ার্ডস। বোঝা গেছে? তাহলে এটাকে কি লেখা যায়? এটাকে শুধু কনকেভ বলা যায়, আর কি বলা যায়? কনকেভ ডাউনওয়ার্ড, আর কি বলা যায়? কনকেভ আপওয়ার্ড। কনভেক্স বা কনভেক্স ডাউনওয়ার্ডস বা কনকেভ আপওয়ার্ডস। কথাগুলো মাথায় ঢুকছে? বাস এবারে একটা ছোট্ট কথা বলে দিই যে মনে রাখার উপায়, আমি কীভাবে মনে রাখি সেইটা বলবো। দেখো কোথায় কনকেভ হবে কোথায় কনভেক্স হবে মনে রাখতে একটু জটিলতা লাগছে। আচ্ছা তার জন্য একটা আমি মনে রাখার উপায় বলছি, ভালো করে বুঝবে। এটা কোন সাইডে আছে? সেম সাইড না অপোজিট সাইড? সেম সাইড। আর এটা অপোজিট সাইড, মানে দুটো ভিন্ন দিকে, অপোজিট, বিপরীত দিকে। মানে এটা এদিকে এলে এটা এদিকে থাকছে, স্মল পোর্শন মানে এইটুকু অংশটা দেখো। হ্যাঁ তাহলে এটা হচ্ছে সেম, SAME, সেম সাইড। সেমের লাস্টে কি আছে? কনকেভের লাস্টে কি আছে? ব্যাস এইভাবে। তাহলে কি মনে রাখবে? সেম সাইড হলে কনকেভ, সেমের শেষে ই আছে, তাহলে কনকেভ শেষে ই মিলে যাচ্ছে। আর বাকিটা মানে কি বলো? দুটো অপোজিট সাইডে হলে, আচ্ছা অপোজিট ডিফারেন্ট সাইড, অপোজিট না ডিফারেন্ট সাইড, দুটো ডিফারেন্ট সাইড, ঠিক আছে? ডিফারেন্ট সাইড হয়ে গেলে কী হচ্ছে বলো? কনভেক্স। মানে সেম হচ্ছে এর আর আমি যা বলছি মনে থেকে যাবে, স্যার সেম বলেছিল, আচ্ছা ও ঠিক আছে। তাহলে সেম হলে কনকেভ মিলে যাচ্ছে, হয়েছে? ব্যাস এই মনে রাখতে হবে, ঠিক আছে? বাস হ্যাঁ আর কি হয়েছে? আবার কি হয়েছে? হ্যাঁ ব্যাস সেম সাইড, ঠিক আছে? এইটা এবার চলো সূত্রগুলো লিখে নিই, চলো।
আচ্ছা, যা লিখিয়েছি একটু বলে দিচ্ছি, দেখো যে বলো অ্যাট এক্স ইকাল টু সি, কোনো একটা পয়েন্টে কার্ভটা কী হবে না কনক্যাভ ডাউনওয়ার্ড হবে, কনক্যাভ ডাউনওয়ার্ড হবে যদি তার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ওই পয়েন্টে কী হয়, নেগেটিভ হয়। আর বলো কনভেক্স ডাউনওয়ার্ড হবে যদি d2y dx2 x ইকুয়াল টু সি গ্রেটার দেন 0 হয়। আর পয়েন্ট অফ ইনফ্লেকশন যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 হয় কিন্তু থার্ড অর্ডার ডেরিভেটিভটা যদি নট ইকাল টু 0 হয়। কথা বোঝা গেল? আচ্ছা, এবার একটা কথা বলি, কনক্যাভ ডাউনওয়ার্ড না লিখে শুধু যদি কনক্যাভ বলে, একই কথা। এই ছেলে বলছি কনক্যাভ ডাউনওয়ার্ড না বলে শুধু যদি কনক্যাভ বলে, একই কথা। বোঝা গেল? কনক্যাভ মানে ডাউনওয়ার্ডটা সাথে থাকবে। কথা বোঝা গেল? আর যদি এটাকে কেউ যদি কনভেক্সের রেসপেক্টে বলে তাহলে কনভেক্স আপওয়ার্ড বলতে হবে, প্রশ্ন ঘুরিয়ে দেয়। হ্যাঁ, আর যদি শুধু কনভেক্স বা কনক্যাভ বলে তাহলে তুমি তাকে বুঝবে ডাউনওয়ার্ডই বুঝাচ্ছে। কথা বোঝা গেল? বাস, এটাকে তাহলে কনকেভ আপওয়ার্ডও বলা যেতে পারে। কথা বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো এটা হচ্ছে কি বলো না, কোনো একটা পয়েন্টে মানে পি পয়েন্টে, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে। বলছে দ্য কার্ভ ইজ কনভেক্স অর কনকেভ অর কনভেক্স উইথ রেসপেক্ট টু কী বলেছে বলো, এক্স অ্যাক্সিস বলেছে। অ্যাকর্ডিং অ্যাজ ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বলেছে। অ্যাকর্ডিং অ্যাজ ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু, এটা হচ্ছে নেগেটিভ হবে অথবা পজিটিভ হবে অ্যাট পি। মানে নেগেটিভ হলে কি হবে বলো, নেগেটিভ হলে কনক্যাভ হলে নেগেটিভ, আর কনভেক্স হলে কি বলো, পজিটিভ। ঠিক আছে, মানে পজিটিভ হলে কনভেক্স, নেগেটিভ হলে কনকেভ উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। আচ্ছা, এবার এক্স অ্যাক্সিসের রেসপেক্টে ওয়াই অ্যাক্সিস দিয়েও বলতে পারে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বললে তখন কী করতে হয় জানো তো, এখানে ওয়াই ডি টু ওয়াই ডিএক্স টু না কনসিডার করে তখন এক্স ডি টু এক্স ডি টু ওয়াই কনসিডার করতে হয়। বোঝা যাচ্ছে কি বলছি? একই নিয়ম। তখন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বলবে, আর নেগেটিভ পজিটিভ কনকেভ কনভেক্স। বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে রিড করো, দ্য কার্ভ ইজ কনকেভ অর কনভেক্স অ্যাট পি উইথ রেসপেক্ট টু ওয়াই অ্যাক্সিস অ্যাকর্ডিং অ্যাজ ওয়াই অ্যাক্সিস, ঠিকই তো বলছি, ওয়াই অ্যাক্সিস অ্যাকর্ডিং অ্যাজ এক্স ডি টু ওয়াই এক্স ডি টু ওয়াই টু ইজ নেগেটিভ অর পজিটিভ অ্যাট পি। বোঝা গেল? ঠিক আছে, চলো এবার অঙ্ক করি। অঙ্ক করলে কনসেপ্টটা আমাদের আরও ক্লিয়ার হবে। ঠিক আছে, চলো তাহলে অঙ্ক। হ্যাঁ, কনভেক্স আপওয়ার্ড হবে। হ্যাঁ, মানে শুধু যদি কনক্যাভ বলে তাহলে কনক্যাভ ডাউনওয়ার্ড বুঝবে, আর যদি এটাকে কনক্যাভ ডাউনওয়ার্ডকে আমরা কনভেক্স আপওয়ার্ডও বলতে পারি। আমি এতটুকুই বলেছি আর কি। বোঝা যাচ্ছে কি বলছি? ও করতে করতে সব সূত্র মনে থেকে যাবে রে বাবা, অত চিন্তা করার দরকার নেই। আচ্ছা দেখো, বলছি যে তোমরা লগ এক্সের গ্রাফ, সাইন এক্সের গ্রাফ, কস এক্সের গ্রাফ এগুলো জানো না? আচ্ছা ঠিক আছে, আমি এঁকে দিচ্ছি। দেখো প্রথমে আজকে এখন লগ এক্সের গ্রাফটা আঁকছি। আচ্ছা, লগ ওয়ানের ভ্যালু কত? লগ ওয়ানের ভ্যালু হচ্ছে 0। তাহলে এইটা যদি 1 হয় তাহলে কার্ভটা এই এক্স অ্যাক্সিসকে এখানে কাট করবে। ঠিক আছে, মানে এরকমভাবে, এটা ওয়াই যদি অ্যাক্সিস হয় তাহলে এরকমভাবে এটা হচ্ছে ওয়াই কার্ড লগ এক্সের গ্রাফ। এটা এদিক থেকে নেমে যাবে, মাথায় ঢুকছে কথাটা? তাহলে এইটা হচ্ছে ওয়াই ইকাল টু কি এক্স লগ এক্স হয়েছে। এটা কোন পয়েন্ট বলো, তুমি বলো না? এটা তো 0, এটা অরিজিন 0 0, এটা কি? এটা হচ্ছে 1 0, লোক 1ই লেখে, কথাটা বোঝা যাচ্ছে? ঠিক আছে, এটা 1, এটা 2 এরকম করে। ঠিক আছে, তুমি 1 0 বললে ভুল বলছি না। ঠিক আছে, আচ্ছা দেখো ছবিটা আমি আরেকবার আঁকলাম। হ্যাঁ, তো এইটা ঠিক আছে। এবার আমি বলছি দেখো যে এই পয়েন্টে আমি দেখব, এই পয়েন্টটায় আমি একটু চেক করতে যাচ্ছি যে কাপটা কনকেভ না কনভেক্স কি হয়, এটা একটু চেক করতে যাচ্ছি। তাহলে এই পয়েন্টে ধরো আমি চেক করতে যাচ্ছি, তাহলে কি কাজ করতে হবে না, এই পয়েন্টে আমাকে একটা ট্যানজেন্ট টানতে হবে। এই যে ট্যানজেন্ট টানলাম, এই পয়েন্টটা হচ্ছে পি পয়েন্ট হয়েছে। এবার এই যে পয়েন্টটা নিলাম, এই পয়েন্ট থেকে কি করতে হয় না, কোন অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করব না, এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করব। তাহলে আমাকে কি করতে হবে, এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর কি করতে হবে, একটা লম্ব টানতে হবে। এই যে লম্ব টানলাম, বোঝা গেছে? এবার লম্বের যে পাদবিন্দুটা হয়েছে সেটার নাম দিচ্ছি কিউ। এবার দেখব এই যে কার্ভের ছোট্ট একটা অংশ আর কিউ পয়েন্টটা ট্যানজেন্টের একই সেম সাইডে না অপোজিট সাইডে আছে? অপোজিট সাইডে আছে। সেম সাইড হলে কনকেভ হয়, অপোজিট সাইড হলে কনভেক্স হয়। এটা তাহলে কি হচ্ছে বলো, কনভেক্স অ্যাট পি উইথ রেসপেক্ট টু কি হবে, এক্স অ্যাক্সিস হয়েছে।
আচ্ছা, এবার একইভাবে তুমি এখানে যে কোনো পয়েন্ট যদি তুমি চেক করো, যে কোনো পয়েন্ট, এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টে কী হয়ে যাবে, কনভেক্স হয়ে যাবে। এবার এই পোর্শনটা বাদ দিয়ে এর উপরের পোর্শনটা একটু চলো গিয়ে দেখি কি হচ্ছে। ধরো এই পোর্শনটা, ঠিক আছে, এই পোর্শনের ট্যানজেন্টটা হবে এইরকমভাবে, ঠিক আছে। তাহলে এইটা ধরো নাম দিচ্ছি পি, হয়েছে, এটা P1, এটা হচ্ছে P2, হয়েছে। তাহলে এই পয়েন্ট থেকে আমাকে কী করতে হবে, একটা লম্ব টানতে হবে। এটা কি, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, হ্যাঁ যাই হোক। তাহলে বলো এই পয়েন্টে কি হচ্ছে, কনকেভ হয়ে যাচ্ছে নাকি কনকেভ হচ্ছে না? হ্যাঁ কনকেভ হচ্ছে, ঠিক আছে। তাহলে একটু ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাচ্ছি যে কার্ভের এই নিচের দিকটা, এই এক্স অ্যাক্সিসের নিচে যে অংশটা লাই করছে সেই জায়গাটায় যে কোনো পয়েন্টটা কনভেক্স হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। আর কার্ভের উপরের দিকের যে কোনো জায়গায় আমি যদি দেখি তাহলে কার্ভটা হচ্ছে কনক্যাভ হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। এতটা ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? এইটা যদি 1 হয় তাহলে বলতে পারি 0 থেকে 1-এর মধ্যে, যখন এক্সটা 0 থেকে 1-এর মধ্যে আছে, এক্সটা 0 থেকে 1-এর মধ্যে থাকা মানে এখান থেকে এতটা, তাহলে তার রেসপেক্টে যে কোনো পয়েন্টে কী হচ্ছে, কনভেক্স হচ্ছে, এটা হচ্ছে কনভেক্স। আর এক্সটা যদি গ্রেটার দ্যান 1 হয়, 1-এর থেকে যদি বড় হয়, তখন সেটা কী হয়ে যাচ্ছে বলো? এটা কি ক্লিয়ার হলো না? ক্লিয়ার হলো না? সব কিছুই হয়ে যাচ্ছে কার রেসপেক্টে, উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। দেখো তো এবার অঙ্কটা কি বলেছে, প্রুভ দ্যাট y = log x is convex to the foot of the ordinate, ফুট মানে পাদবিন্দু, অর্ডিনেট মানে হচ্ছে কোটি মানে এই যে এইটা হচ্ছে কোটি। ধরো এই একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটার নাম হচ্ছে 2, 3, হয়েছে, এটা হচ্ছে 2, এইটা যদি 3 একক হয় তাহলে 3 হচ্ছে কোটি। আর এইটা হচ্ছে তোমার হচ্ছে ফুট অফ দ্য অর্ডিনেট, এটা হচ্ছে কোটির পাদবিন্দু। কথাটা মাথায় ঢুকেছে? তার প্রশ্নটা ভালো করে পড়ো। প্রুভ দ্যাট y = log x is convex to the foot of the ordinate in the region 0 <x <1। তার মানে বলছে এই 0 থেকে এক্সটা যখন 0 থেকে 1-এর মধ্যে আছে, এই যে অর্ডিনেট, যে কোনো পয়েন্টে অর্ডিনেট কোনটা, এইটা অর্ডিনেট, তাহলে তার ফুট মানে এইটা, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে কি হয়ে যাচ্ছে, এই টু দ্য ফুট অফ দ্য অর্ডিনেট ইন দ্য রিজন 0 <x <1, মানে এখানে কনভেক্স হয়ে যাচ্ছে না? এক্ষুনি তো দেখালাম সেটা, ঠিক আছে। আর বলছি অ্যান্ড কনক্যাভ হোয়েন x > 1, যখন এক্সটা 1-এর চেয়ে বড় হচ্ছে, এই যে x > 1 হলে কনক্যাভ, মানে এখানে যে কোনো জায়গায় হয়ে যাচ্ছে কনক্যাভ। বুঝতে পারছো না? 1-এ সেটা দেখতে হবে, সেটা কি হচ্ছে, এইগুলোকে তোমাকে চেক করতে হবে। কথাটা কি বলছি বুঝতে পারছো? x = 1-এ কি হবে বলো? x = 1-এ তোমার হ্যাঁ বলো, মানে x = 1 এ তো কোনো লম্ব থাকবে না অ্যাকচুয়ালি। কি জানো তো শান্তনু, যখন আমাদের ধরো এরকম যখন আমরা নিই না, ধরো এই কার্ভটা যখন হচ্ছে এই যে পিটি কনসিডার করলাম, এবার একটা কিউ পয়েন্ট নেই না, সেই কিউ পয়েন্টটার নিয়মটা হচ্ছে তুমি সেইটাকে এই পিটির উপরে নিতে পারবে না। কথাটা বোঝা গেল? এটা আমি বলতে তখন ভুলে গেছিলাম, পরিষ্কার বইতে লেখা আছে দেখবে, যে এই কিউ পয়েন্টটা নিই যখন, সেই কিউ পয়েন্টটাকে আমরা এই পিটির উপরে নিতে পারবো না, এটার অন্য কোনো পয়েন্টের রেসপেক্টে এটাকে দেখতে হবে। কথাটা বুঝতে পেরেছো? এবার যদি ওই পয়েন্টেই হয়ে যায়, ওই পয়েন্টটাকে তো ওটা আমরা বলতে পারবো না, ওটা কিছু নয়, কোনো একটা আদার মানে পিটির উপরে ছাড়া অন্য কোনো জায়গায় কিউ পয়েন্টটাকে নিতে হয়, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা বলছি দেখো, তাহলে এই পার্টটা বোঝা গেল। এবার সেকেন্ড পার্টটা কি বলেছে দেখো, প্রুভ দ্যাট দ্য কার্ভ ইজ কনভেক্স এভরিওয়ার টু দ্য ওয়াই অ্যাক্সিস। এবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করতে বলেছে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে কীভাবে বিচার করবো? এই একই ছবি আমি আঁকছি, ধরো এই হচ্ছে কার্ভ চলে গেছে, এই y = log x এর গ্রাফ। এবার যে কোনো একটা পয়েন্ট বলো, আমি পেন তোমরা যেখানে বলবে থামাতে আমি থামাবো, ব্যাস থামিয়ে দিলাম। এবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করতে বলেছে। তাহলে প্রথম কথা হচ্ছে এইখানে আমি একটা ট্যানজেন্ট আনছি, এই যে ট্যানজেন্ট। এবার ওয়াই অ্যাক্সিস মানে এই পয়েন্ট থেকে কি করতে হয় বলো, ওয়াই বললাম মানে এইটা, তাহলে এইটার নাম দিচ্ছি কিউ, এটার নাম হচ্ছে পি টি, হয়েছে। এবার তুমি বলো কার্ভের একটা স্মল পোর্শন আর কিউ যে পয়েন্টটা আছে, এটা কি ট্যানজেন্টের সেম সাইডে না অপোজিট সাইডে? অপোজিট হলে কি হয়? কনভেক্স বললে তো, হ্যাঁ, তো এই তো কনভেক্স।
দেখো প্রুভ দ্যাট দ্য কার্ভ ইজ কনভেক্স এভরিওয়্যার টু দ্য ওয়াই অ্যাক্সিস। তুমি যে এখানে পেন থামাতে বলেছো, এখানে না বললে যেখানেও থামাতে বলো, আমার কি যায় আসে না, আমি দেখিয়ে দেবো ওটা কনভেক্স হচ্ছে। ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে যে কোনো জায়গায় কনভেক্স, কিন্তু এক্স অ্যাক্সিসের রেসপেক্টে যে কোনো জায়গায় কনভেক্স নয়। এটা রিজিয়ন ভাগ আছে, 0 <x <1 হয়ে গেলে তোমার হচ্ছে কনভেক্স, আর x>1 হয়ে গেলে কনকেভ। কীভাবে হচ্ছে তো প্রথম থেকেই তোমাকে বলে আসছি। কনসেপ্ট পুরো ক্লিয়ার হলো, কিন্তু এখানে ছবি এঁকে তোমাকে করে দিলে হবে না, এখানে ক্যালকুলাস প্রয়োগ করে এরকম করে বোঝাতে হবে। আমি একটার ছবি এঁকে দিলাম, এরপর আর ছবি আঁকবো না, এবার কিন্তু পুরোপুরি ক্যালকুলাস প্রয়োগ করেই আমরা করব। মাথায় ঢুকলো? পুরো ছবি দিয়ে কনসেপ্টটা বোঝা গেল তো, বাস এবার হচ্ছে অঙ্ক করতে হবে। চলো, আর ছবি দরকার নেই, ছবি ছাড়া কীভাবে করা যায়, ক্যালকুলাস প্রয়োগ করে করা যায়। বলো তাহলে কি করব বলো, আমাকে কনভেক্স না কনকেভ প্রথমে বিচার করার জন্য কি করতে হবে বলো? হ্যাঁ, আচ্ছা অ্যাকচুয়ালি এটা তো অ্যাকচুয়ালি বুঝতে পারছো যে এটা একরকম ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে আর এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করতে দিয়েছে, তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে। বোঝা গেল? তবে একটা ভালো কথা বলে রাখি যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলাটা লাগে না, বেশি অঙ্কের ক্ষেত্রে এই উপরের ফর্মুলাটাই লাগে কথা। কিন্তু এই অঙ্কটায় যখন এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের কনসেপ্ট আসবে, তখন খালি এই ফর্মুলাটা ইউজ করতে হবে। বোঝা গেল কথাটা? তাহলে আমাকে কি ক্যালকুলেট করতে হবে তুমি বলো? ওয়াই আর d2y dx2, ঠিক আছে? তাহলে আমার কাছে এখানে কি y = log x, তাহলে dy dx কত হবে বলো? 1/x। তাহলে d2y dx2 কত হবে বলো? -1/x²। এবার হচ্ছে y d2y dx2, এটা কিসের জন্য বিচার করছি না, এই ফার্স্ট পার্টটা এক্স অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করছি। আর যখন ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বলবে, তখন কিন্তু আমাকে কি বিচার করতে হবে? এক্স d2x dy2 হয়েছে, y d2y dx2 মানে কি log x গুণিতক x², তাহলে হচ্ছে -log x/x² হয়েছে। আচ্ছা, এবারে যদি 0 লেস দ্যান ইফ বলো 0 লেস দ্যান x লেস দ্যান 1, দেন log xটা, এ দেখো log x এর ছবিটা তোমাকে তো একটু আগে বললাম, তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকে, log x এর ভ্যালুটা নিচে নামছে না, তাহলে এটা হচ্ছে লেস জিরো। তুমি বুঝতে পারো নি? না তুমি বুঝতে পারো নি, দাঁড়াও আমি ভালো করে বুঝাবো তোমাকে, তোমার চিন্তার কী আছে? এই পয়েন্টে এই log x এর ভ্যালুটা কি? এইটা হচ্ছে log x এর ভ্যালু পজিটিভ, এই পয়েন্টে পজিটিভ, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে জিরো, এই পয়েন্টে নেগেটিভ হয়েছে। তাহলে 0 থেকে 1-এর মধ্যে থাকলে log x নেগেটিভ হয়, 1-এর বড় হলে পজিটিভ হয়, আর 1-এ 0 হয়। বোঝা গেল? তাহলে 0 লেস দ্যান x লেস দ্যান 1 হলে log xটা কী হয়? লেস 0। এটা বোঝা গেছে? আচ্ছা, তাহলে 0 থেকে তাহলে দেন y d2y dx2 এটা কত হবে বলো? y d2y dx2 মানে হচ্ছে এইটা, log x বলেছে নেগেটিভ মানে তোমার বোঝার সুবিধার্থে ধরে নাও মাইনাস log x নেগেটিভ, ধরো -1 কথা, তাহলে log x নেগেটিভ, তাহলে -1, তাহলে -1 মানে +1 হয়ে যাচ্ছে, আর নিচে x²। 0 থেকে 1-এর মধ্যে থাকলে তার বর্গ হলে পজিটিভ হবে। না বুঝতে পারছো? না বুঝতে পারি, দাঁড়াও। 0 থেকে 1-এর মধ্যে কি আছে? হাফ আছে, হ্যাঁ, তাহলে হাফের স্কোয়ার মানে পজিটিভ, মানে 1/4 তো পজিটিভ, তো নেগেটিভ তো না। আর 0 থেকে 1-এর মধ্যে x থাকলে log xটা লেস 0 হয়, মানে নেগেটিভ হয়। তাহলে নেগেটিভের সামনে নেগেটিভ থাকলে প্লাস হয়ে যায়, তাহলে ওভারঅল পজিটিভ হবে না? হবে না? না বুঝে হ্যাঁ বলবে না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। বোঝা গেছে? আচ্ছা, ইফ x গ্রেটার দ্যান 1 দেন log x, xটা গ্রেটার দ্যান 1 হলে কত হয়? log xটা এরকম পজিটিভ হয় না? হ্যাঁ, log x গ্রেটার দ্যান 0। তাহলে তুমি আমাকে বলবে, তুমি তাহলে y d2y dx2 কী হবে বলো ভেবে চিনতে? y d2y dx2 মানে এটা। না বুঝে হ্যাঁ বলবে না, বলো। লেস দ্যান 0 কেন হবে বলো? log xটা তখন কি পজিটিভ, x² পজিটিভ, তাহলে সামনে একটা নেগেটিভ সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লেস 0। এই আর একটু সহজ করে বোঝাচ্ছি, দেখো log x গ্রেটার 0, তাহলে ধরে নাও 1 কথা, তাহলে এটা 1, 0 থেকে x গ্রেটার দ্যান 1, তাহলে x গ্রেটার দ্যান 1 মানে 2, তাহলে পজিটিভ, সামনে একটা নেগেটিভ আছে, তাহলে কী হবে? নেগেটিভ হবে। হ্যাঁ, এবার এখানে কি বলেছে দেখো, যে y d2y dx2 নেগেটিভ হলে কি হবে? কনক্যাভ। y d2y dx2 পজিটিভ হলে কি হবে? কনভেক্স। হ্যাঁ, তাহলে এই y d2y dx2 গ্রেটার দ্যান 0 মানে পজিটিভ হলে কি হবে?
কনভেক্স, তাহলে এখানে কি হচ্ছে বলো, কনভেক্স, আর এটা হয়ে গেলে কি হবে বলো, কনকেভ। এবার কি প্রমাণ করতে দিয়েছে ভালো করে দেখো, বলছে 0 লেস দ্যান 1 হয়ে গেলে কি হয়ে যাবে, কনভেক্স। এই যে ইজ কনভেক্স যখন 0 লেস দ্যান 1, তাহলে 0 লেস দ্যান 1 হলে গেলে কনভেক্স, অ্যান্ড কনকেভ হয় এক্স গ্রেটার দ্যান 1, এক্স গ্রেটার দ্যান 1 হলে কনকেভ, এই তো এক্স গ্রেটার দ্যান 1 হয়ে গেলে কনকেভ। প্রুফ হলো না হলো না? তো এখানে ছবি ছাড়াই প্রুফ হয়ে গেল। জাস্ট একটাই কনসেপ্ট লাগে যে 0 থেকে 1-এর মধ্যে লগ এক্সটা নেগেটিভ হয়, 1-এর থেকে বড় হলে লগ এক্সটা পজিটিভ হয়। কোনো কনফিউশন? ক্লিয়ার হয়েছে? তুমি বুঝতে পারোনি কোন জায়গায়? সত্যি বলছো তো? হ্যাঁ ঠিক আছে। এবার বলছে প্রুফ দ্যাট দ্য কার্ভ ইজ কনভেক্স এভরিওয়্যার টু দ্য ওয়াই অ্যাক্সিস। এবার ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে বিচার করতে বলেছে, তার মানে আমাকে এক্স d2x dy2 ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে ওয়াই সমান লগ এক্স, এটার বেস হচ্ছে ই, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারবে এক্সটাকে কিভাবে লেখা যাবে? ভেরি গুড, এক্স সমান হয় ই এর মাথায় এটা উঠে যায়, হয়েছে? এক্স ইকুয়াল টু y। তাহলে বলো dx dy কত হবে? d2x d2y কত, d2x dy2 কত হবে? e টু দি পাওয়ার y। তাহলে বলো x d2x dy2 কত হবে? x d2x dy2 কত হবে? x ইন্টু e টু দি পাওয়ার y। x মানে কত? x মানে e টু দি পাওয়ার y, তাহলে e টু দি পাওয়ার y গুণিতক e টু দি পাওয়ার y মানে e টু দি পাওয়ার 2y, হয়েছে? আচ্ছা, এই ই এর পাওয়ারে কিছু থাকা মানে সে না অলওয়েজ গ্রেটার দ্যান 0 হয়। তুমি ইর পাওয়ারে নেগেটিভ দাও পজিটিভ দাও সবসময় গ্রেটার দ্যান 0 হবে। যেমন তোমাকে বলি ই এর মানটা হচ্ছে খুব অ্যাপ্রক্সিমেট করলে 2.72 হয়, আমি বোঝার সুবিধার্থে 2 নিয়ে ধরছি, খুব এটা ইকুয়াল লেখা তো উচিত নয় কোনোভাবে, জাস্ট বোঝানোর সুবিধার্থে। এবার 2 এর পাওয়ার তুমি আমাকে নেগেটিভ পজিটিভ যা দাও আমি দেখিয়ে দেবো গ্রেটার দ্যান 0 হচ্ছে। বলো 2 এর পাওয়ার নেগেটিভ কিছু দাও, মাইনাস কত? 5, তার মানে 1/2 টু দি পাওয়ার 5 গ্রেটার দ্যান 0। কেন না, এটার মানে কি 1/2 টু দি পাওয়ার 5 মানে 32 নাকি? 2 গুণে 4 2 8 2 16 গুণে 32, 1/32 তো পজিটিভ সংখ্যা রে বাবা, নেগেটিভ তো হতে পারবে না, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে ই এর পাওয়ারে যাই থাক সে অলওয়েজ গ্রেটার দ্যান 0 হবে, বুঝতে পারছো না কিছু? আচ্ছা ঠিক আছে, ই এর পাওয়ারে যাই থাক সেটা হচ্ছে গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে? কনভেক্স। তো ওটাই তো লিখেছে দ্য কার্ভ ইজ কনভেক্স এভরিওয়্যার টু দ্য ওয়াই অ্যাক্সিস। নাকি বোঝা গেল না? এটা হচ্ছে ক্যালকুলাস প্রয়োগে করে ফেললাম আমরা, ঠিক আছে? তবে একটা কথা বলে রাখি, এই সূত্রটা বেশি লাগবে না, আমাদের বেশি লাগবে কোন সূত্রটা না, এই উপরের সূত্রটা। বোঝা গেল? ঠিক আছে, চলো আরও কিছু অঙ্ক করবো তারপরে। এটা পরীক্ষা পড়াশে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কি বলেছে বলো, যে ফাইন্ড দ্য রেঞ্জেস অফ ভ্যালুজ ফর হুইচ দ্য কার্ভ দিস ইজ কনক্যাভ আপওয়ার্ডস অর ডাউনওয়ার্ডস, অলসো ডিটারমাইন দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, তো এগুলো ক্যালকুলাস প্রয়োগই আমরা করব, ঠিক আছে? তার আগে একটা ছোট্ট জিনিস একটু বলি। ধরো তোমাকে দেওয়া হলো y ইকুয়াল টু x-1 ইন্টু x-2, ঠিক আছে? এবার বলা হলো যে এই যে কার্ভটা আছে এই কার্ভটার কোথায় পজিটিভ, মানে কোন জায়গাটায় ধরো এক্স অ্যাক্সিসের উপরে থাকবে, কোন জায়গাটা এক্স অ্যাক্সিসের নিচে থাকবে। আর একটু সহজ করে বললে এক্সের কোন কোন ভ্যালুগুলোর জন্য এই ভ্যালু ওয়াই ভ্যালুটা পজিটিভ হবে, ওয়াই ভ্যালুটা নেগেটিভ হবে, ওয়াই ভ্যালুটা 0 হবে। ওয়াই ভ্যালুটা 0 হবে এক্সের কোন ভ্যালুর জন্য এটা বলতে পারবে তো? হ্যাঁ, মানে হ্যাঁ, এক্সের ভ্যালু 1 2 হলে ওয়াই ভ্যালুটা কি হয়? 0 হয়। তাই যদি ছবি আঁকতে বলা হয় তাহলে এইটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই পয়েন্টে কাটটা হচ্ছে এক্স অ্যাক্সিসকে কাট করবে, হয়েছে? এবার এখানে কাট করে উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে, নাকি এখানে উপরে উঠবে এখানে নিচে উঠবে, এগুলো তো বোঝা যাচ্ছে না। সেইটা বুঝবার জন্য কীভাবে করতে হয় দেখো, ভালো করে বুঝে নেবে। 1 আর 2 এই পয়েন্টে কাট করবে, এটা বোঝা গেল তো? আর কোনো জায়গায় কি কাট করবে? কাট করলে সেখানে তো আমার ওয়াই ভ্যালুটা 0 হবে, কিন্তু 1 2 ছাড়া আর কোনো জায়গায় 0 হচ্ছে না, তাহলে আর কাট করবে না। এবার 1 থেকে 2 এর মধ্যে একটা ভ্যালু বলো, যে কোনো একটা ভ্যালু, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো একটা ভ্যালু বলো। 1.5। এবার 1.5টা এখানে বুঝিয়ে দেখো তো ওয়াইটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? 1.5 - 1
পজিটিভ ও ওভারঅল নেগেটিভ বলছে, আর 1.5 মাইনাস 2 মানে নেগেটিভ, তাহলে পজিটিভ তুমি বুঝতে পারো নি। 1.5 মাইনাস 1 মানে 0.5, ওটা পজিটিভ সংখ্যা। 1.5 মাইনাস 2 মানে নেগেটিভ সংখ্যা। 1.5 মাইনাস 2 মানে মাইনাস 0.5, তা নেগেটিভ সংখ্যা না, বুঝতে পারছো না? তাহলে ওভারঅল গুণফল করলে নেগেটিভ হবে তো। তাহলে 1 থেকে 2 এর মধ্যে যে চুপ করো, 1 থেকে 2 এর মধ্যে যে কোনো সংখ্যা বসালে এই ওভারঅল গুণফলটা মানে ওয়াইটা কি হয়? নেগেটিভ। ওয়াইটা নেগেটিভ মানে বলতে পারবে যে এই পোর্শনে কার্ভটা নিচের দিকে ঝুলে থাকবে না উপরের দিকে থাকবে? নিশ্চয়ই নিচের দিকে থাকবে, কথাটা বুঝতে পারছো না? নিশ্চয়ই নিচের দিকে থাকবে, তবেই তো ওয়াইটা নেগেটিভ হচ্ছে, কথাটা বুঝতে পেরেছো? আবার 1, 2 হচ্ছে কাট করবে, কথাটা বোঝা গেল? তার মানে নিশ্চয়ই কার্ভটা এরকমভাবে যাবে, কথাটা বোঝা গেল না? বোঝা গেল না, এছাড়া কোনো উপায় নেই। তুমি উপর দিয়ে নিয়ে যেতে পারবে না, আবার তোমাকে 1, 2 কাট করাতে হবে, বুঝতে পারছো কি বলছি? আচ্ছা, এবারে 2 এর চেয়ে বড় যে কোনো একটা সংখ্যা বলো, 2 এর থেকে বড় যে কোনো, তোমার যেটা ইচ্ছা। 2.2। আরে বাবা 3 বলো না, 3। তাহলে 3 বসালে এখানে দেখো পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে বলো? পজিটিভ। তার মানে কি উঁচুর দিকে উঠে যাবে, মানে কার্ভটা এরকমভাবে চলবে, কথাটা বোঝা যাচ্ছে? আর 1 থেকে ছোট হলে, 1 থেকে ছোট হলে নেগেটিভ না পজিটিভ, ঠিক করে বলো? পজিটিভ হচ্ছে তো, হ্যাঁ, তাহলে এটা কার্ভটা এরকম করে চলতে থাকবে, কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে? তাহলে x-1 x-2 হলে কার্ভটা এরকমভাবে চলে, ঠিক আছে? এরকমভাবে অ্যাকচুয়ালি কার্ভটা একটু ভালো করে আঁকতে গেলে তোমার এরকমভাবে হয়, জানো তো? মানে আচ্ছা, তাহলে এই হচ্ছে একটু ভালো ছবি, ঠিক আছে? এরকমভাবে যাবে, ঠিক আছে? কথা বোঝা গেল? তাহলে হচ্ছে আমরা দেখলাম যে এই ক্ষেত্রে 1 থেকে ছোট যে কোনো জায়গায় কি হয়, ওয়াই ভ্যালুটা কি হয়? পজিটিভ হচ্ছে, এই উঁচুর দিকে উঠেছে মানে পজিটিভ। 2 এর থেকে বড় হলেও পজিটিভ, আর 1 থেকে 2 এর মধ্যেখানে কি হচ্ছে? নেগেটিভ। তো এরকম যদি তোমাকে অন্য একটা ছবি দেয়, পারবে না? ধরো x-1 ইন্টু x-7 দিল, তাহলে 1, 2 না হয় 1, 7 হবে, বোঝা গেছে? ঠিক আছে, একটু যদি ঘুরিয়ে অন্যও দেয়, পারবে না? এরকমভাবে একটু ভাবনা চিন্তা করবে তো তুমি, জাস্ট যে দেখবে কোথায় কোথায় জিরো হচ্ছে, যেখানে যেখানে জিরো হবে সেই জায়গায় কাট করবে। এবার তার মধ্যিখানে কোনো একটা জায়গায় দেখবে, ধরো 1, 2 এর মধ্যিখানে দেখবে কত আছে, 1, 2 এর মধ্যিখানে 1.5 আছে, 1.5 বসিয়ে দেখবে নেগেটিভ না পজিটিভ। যদি নেগেটিভ হয় নিচে না হবে, পজিটিভ হলে উপরে উঠাবে। এই তো এরকম সিম্পল ব্যাপার, ঠিক আছে? চলো এবার এই অঙ্কটা করি। এখানে কি বলেছে না, y ইকুয়াল টু বলো x⁴ মাইনাস 6x³ প্লাস 12x² প্লাস 5x প্লাস 7। তাহলে এবার বলো dy/dx কত হবে? 4x³ মাইনাস 18x² প্লাস 24x প্লাস 5। d2y/dx2 কত হবে? 12x² মাইনাস 36x প্লাস 24। এটা 12 কমন নিলে x² মাইনাস 3x প্লাস 2 হয়েছে। আচ্ছা, এবারে এর সাথে তুমি যদি d3y/dx3 করো, তাহলে কত হবে? 12 ইন্টু 2x মাইনাস 3। দেখো একদম ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, এবার আমাকে কী বার করতে বলেছে বলো? ফাইন্ড দ্য রেঞ্জেস অফ ভ্যালুজ ফর হুইচ দ্য কার্ভ ইজ কনক্যাভ আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড। কনক্যাভ আপওয়ার্ড মানে কনভেক্স, কনক্যাভ আপওয়ার্ড মানে কনভেক্স বা কনভেক্স ডাউনওয়ার্ড, যা হোক একটা বললে হয়। আর কনক্যাভ ডাউনওয়ার্ড মানে কনকেভ, কনকেভ ডাউনওয়ার্ড মানে কনকেভ হয়েছে। মানে সিম্পল কথা, কনভেক্স কনকেভ কোথায় হচ্ছে ওইটা একটু চেক করতে দিয়েছে, কথা ক্লিয়ার হচ্ছে? এবার এখানে সূত্র পড়ো, অ্যাট x = c মানে x = 2, x = 1, x = 3। হ্যাঁ, দ্য কার্ভ হচ্ছে কনক্যাভ ডাউনওয়ার্ড হবে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস দ্যান 0 হয়, কনভেক্স ডাউনওয়ার্ড হবে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা গ্রেটার দ্যান 0 হয়, আর পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে যদি সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 হয় কিন্তু থার্ড অর্ডার ডেরিভেটিভটা কিন্তু নন জিরো হতে হবে। বোঝা গেছে কনসেপ্টটা? ঠিক আছে, এবারে আমার এখানটায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ভালো করে দেখো কি দিয়েছে না, 12 ইন্টু x² মাইনাস 3x প্লাস 2। তাহলে আমাকে সৌমেন বলবে যে এটা 12-র সাথে এইটাকে মিডিল টার্ম করলে কি কি ফ্যাক্টর আসবে আর কি। খুব একটা কঠিন প্রশ্ন তোমায় করি। হ্যাঁ, মাইনাস বাহ, ভেরি গুড, খুব ভালো ছেলে, খুব সুন্দর উত্তর দিয়েছে কিন্তু। ঠিক আছে, তোমরা চাইলে গুণ করে দেখে নাও, x² মাইনাস 2x মাইনাস মানে মাইনাস 3x প্লাস 2। ক্লিয়ার হয়েছে?
এবার আমাদেরকে দেখতে হবে যে কোন জায়গাটায় হ্যাঁ ছবিটা দেখলেও হবে। আমি বলছি আমাদেরকে দেখতে হবে যে কোথায় সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা লেস জিরো হচ্ছে, কোথায় গ্রেটার জিরো হচ্ছে, আর কোথায় ইকুয়াল টু জিরো হচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে বলো d2y dx2 এইটা সমান কত? 12 ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। এটা গ্রেটার দ্যান জিরো কখন হচ্ছে বলো? এটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে কোথায়? মানে এ দেখো d2y dx2 মানে ভ্যালুটা কত? 12 ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু। এবার এইটার ভ্যালু পজিটিভ হয়, এটার ভ্যালু পজিটিভ হয় কোথায়? দেখছি যে যদি 2-এর থেকে বড় হয় আর 1-এর থেকে ছোট হলেও তো হচ্ছে। বুঝতে পারছো না? তাহলে ইফ এক্স বিলংস টু মানে এক্সটা এখানে বিলং হচ্ছে কোথায় বলো? 1-এর থেকে ছোট। 1-এর থেকে ছোট মানে এটা এরমভাবে লিখতে হয় মাইনাস ইনফিনিটিভ মাইনাস ওয়ান, মাইনাস ইনফিনিটিভ ওয়ান, মানে 1-এর থেকে ছোট মানে মাইনাস ইনফিনিটিভ থেকে 1 অবধি। বোঝা যাচ্ছে না? বুঝতে পারো নি? হ্যাঁ, আর 2-এর থেকে বড় তো এবার ইউনিয়ন দেবে 2-এর থেকে বড় মানে 2 কমা ইনফিনিটিভ। এটা একটু এইভাবে লিখলেও হয়। বোঝা যাচ্ছে না? বোঝা গেল না? আচ্ছা, আর d2y dx2 এটা হচ্ছে লেস জিরো হবে ইফ কী হয় বলো? এটা লেস জিরো কখন? 1 থেকে 2-এর মধ্যে। ইফ এক্স বিলংস টু কী হচ্ছে? 1 2, এরকম ওপেন ইন্টারভ্যাল দিয়ে লিখতে হয়, এইরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবে। এটা লেখার কায়দা কি বলো? 1-এর থেকে ছোট হলে মাইনাস ইনফিনিটি থেকে 1 অবধি যাবে, সবসময় এরকম ফার্স্ট ব্র্যাকেট দেবে, ইউনিয়ন দেবে কী হয় বলো? 2 ইনফিনিটি, 2-এর থেকে বড় 2 ইনফিনিটি। আর যদি d2y dx2 লেস জিরো কখন হচ্ছে? এক্স বিলংস টু 1 2। নাকি বোঝা গেল না? তাহলে এবার বলো d2y dx2 লেস জিরো হলে কি হয়? কনক্যাভ ডাউনওয়ার্ড। তাহলে লেস জিরো, তাহলে এটা এই জায়গাটা কি হচ্ছে বলো? কনক্যাভ ডাউনওয়ার্ড। তাহলে এখানে কি লিখবো বলো? এটা কনকেভ ডাউনওয়ার্ড, বা শুধু কনকেভ লিখলেও হবে, কনকেভ ডাউনওয়ার্ডস। এই জায়গাটা কি লিখবো বলো? কনকেভ আপওয়ার্ডস, কনকেভ আপওয়ার্ডস। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা, এবার এর সাথে বলেছে অলসো ডিটারমাইন দ্য পয়েন্ট অফ ইনফ্লেকশন। পয়েন্ট অফ ইনফ্লেকশন চেক করার নিয়ম কি? পয়েন্ট অফ ইনফ্লেকশন, হ্যাঁ, যেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা জিরো হবে কিন্তু থার্ড অর্ডার ডেরিভেটিভটা নন জিরো হবে। তাহলে বলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কোথায় জিরো হচ্ছে? সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা হচ্ছে এইটা 1 আর 2-তে, 1 আর 2 পয়েন্টে জিরো হচ্ছে। তাহলে পয়েন্ট অফ ইনফ্লেকশন কে হতে পারে? অ্যাট এক্স ইকাল টু 1 2, এই দুটো পয়েন্ট হতে পারে। বিকজ বা কারণ অ্যাজ কি হচ্ছে বলো? d2y dx2 অ্যাট এক্স ইকাল টু 1 2 ইকাল টু 0, বাট d3y dx3 অ্যাট এক্স ইকাল টু 1, এটা কত হচ্ছে বলো? এক্স ইকাল টু 1 এ কত হচ্ছে? -12। এইটা নট ইকাল টু 0 অ্যান্ড কি হচ্ছে বলো? d3y dx3 অ্যাট এক্স ইকাল টু 2-তে কত হচ্ছে বলো? 2 × 4 = 12 নট ইকাল টু 0। দেখো বুঝতে পারলে কি না? বলো কোন জায়গাটা প্রবলেম আছে বলো? না বলতে হবে বলো? প্রবলেম না থাকলে কি হবে? আচ্ছা, এবার হচ্ছে বইয়ের ভাষাটা একটু দেখে নাও। দেখে নাও, তোমাদের বই হচ্ছে 165 পাতা আছে। 165 পাতায় 165 নিচে জলদি দেখো, ঠিক আছে? আচ্ছা দেখো, একটা ছোট্ট জিনিস এই অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই। এক্স ইকাল টু 1 আর এক্স ইকাল টু 2 হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবারে এটাকে যদি এরকম পয়েন্ট আকারে লেখো, বইতে পয়েন্ট আকারে লেখা হয়েছে, তাহলে এক্স ইকাল টু 1, এখানে এক্স জায়গায় 1 বসবে আর এক্সের জায়গায় কত বসবে? 2। এবার এটাকে পয়েন্ট আকারে লিখলে এইখানে তুমি এক্সের ভ্যালু 1 বসিয়ে দেবে গিভেন কার্ভে 1 বসালে কত হচ্ছে? 1 - 6 + 12 + 5 + 7, এক্সের জায়গায় 1 বসালে 7 5 12, 12 12 24, 24 18, 18 আর 1 19, তাহলে 1 19 এইটা হবে পয়েন্ট অফ ইনফ্লেকশন অর্ডার পেয়ারে লিখলে। আর 2 যদি বসাও তাহলে 2 বসালে কত হবে? 33 হবে। দেখবে এখানে যদি 2 বসাও এক্সের জায়গায় তাহলে 33 হবে। তাহলে এই দুটো হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। কথা বোঝা গেল? ঠিক আছে।
দেখো আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই কার্ভটা বলেছে ওয়াই ইকুয়াল টু e² x ইন্টু cos x প্লাস sin x। হ্যাঁ, এইটা বলেছে কোথায় কনকেভ আপওয়ার্ড হবে, কোথায় কনকেভ ডাউনওয়ার্ড হবে, পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় থাকবে, এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে বের করতে বলেছে। তার জন্য আমাদের ওয়াই ইকুয়াল টু sin x, ওয়াই ইকুয়াল টু cos x এই কার্ভগুলোর আইডিয়া থাকলে অঙ্কটা করতে একটু সুবিধা হবে। তো চলো আগে এঁকে ফেলি আগে কার্ভটা। দাঁড়াও একটু ভালো করে ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে কত, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, আচ্ছা এটা জানো তো তোমরা, -1 থেকে সাইন এক্সের ভ্যালু 1-এর মধ্যে থাকে, আর -1 লেস ইকুয়াল টু cos x লেস ইকুয়াল টু 1 ফর অল এক্স বিলংস টু আর, মানে যে কোনো রিয়াল ভ্যালুর জন্য এটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তো এবার আমাকে বলো যে সাইন π/2, সাইন 0 হচ্ছে কত হয়, সাইন 0 হচ্ছে 0, সাইন 0-র পরে সাইন ধরো π/2 কত হয়, মানে সাইন 90 ডিগ্রি 1 হয়। হ্যাঁ, তারপরে সাইন π/2-র পরে ধরো পাই, সাইন পাই কত হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে এটা ধরো যদি 0 হয়, এটা ধরো যদি π/2 হয়, এটা ধরো π/2। হ্যাঁ, তারপরে এটা কত হচ্ছে, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে পাই, এরপরে কত হচ্ছে না π/2 করে গ্যাপ দিচ্ছি, তাহলে π/2 করে গ্যাপ দিলে এবার হচ্ছে 3π/2, তারপর হচ্ছে কী হচ্ছে, তারপর হচ্ছে 2π নাকি, তারপর হচ্ছে 2π। তাহলে এবার দেখো সাইন সাইন 0 হচ্ছে 0, মানে সাইন এখান থেকে স্টার্ট করবে 0, সাইন π/2 কত হবে 1, তাহলে ধরো এইটা ধরো হচ্ছে দাঁড়াও 3, তাহলে এটা হচ্ছে 1, ধরো এইখানে ধরো 1 নিচ্ছি, আর এখানে ধরো তাহলে কত নিচ্ছি -1, তাহলে সাইন π/2 যদি 1 হয় তার মানে এটা উঠতে উঠতে কীরকম হবে, এরকম জায়গায় যাবে। সাইন পাই কত হবে, সাইন পাই 0, মানে এরকম উঁচুতে উঠে এরকম নেমে যাবে নাকি না, এরকম নেমে যাবে, নেমে গিয়ে সাইন 3π/2 কত, সাইন 3π/2, সাইন 3π/2, তাহলে সাইন পাই প্লাস π/2, তাহলে মাইনাস সাইন π/2 মানে -1, মানে এটা নিচে নামবে, আর সাইন 2π 0 নাকি, তাহলে এটা এরকমভাবে উঠে যাবে নাকি না, বোঝা গেল না, এরকম চলতে থাকবে। এবার ওর বাইরে আমার যাওয়ার দরকার নেই, কারণ আমাকে এক্স বিলংস টু 0 to π বলে দিয়েছে, ওর বাইরে আর কি চেক করার দরকার নেই, এটা এরকম চলতে থাকবে। ঠিক আছে, এর বাইরে আর দরকার নেই আমার, এটা আমি ডট দিয়ে দিলাম, চলতে থাকবে, আর দরকার নেই আমার, এদিকেও তোমার আসতে থাকবে, ডট দিয়ে আসতে হবে, ছাড়া এগুলো আমার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা এবার কস, হ্যাঁ কসটা হচ্ছে cos 0 কত হয়, cos 0 হচ্ছে 1 হয়, তার মানে কসটা এখান থেকে হবে cos π/2 0 হয়, তাহলে কসটা না এরকমভাবে আসবে, বুঝতে পারছো? এদিকে যদি -π/2 থাকে, cos -π/2 0 হয়, মানে cos -π/2 মানে cos π/2 মানে 0, তার মানে এটা এরকমভাবে ডট করে এরকমভাবে এসে π/2-তে এসে এরকম সলিড কার্ভ হবে, হয়ে আবার এরকমভাবে যাবে নাকি না, 3π/2 তো আবার 0 হবে, তার মানে এরকমভাবে গিয়ে আবার এরকমভাবে গিয়ে এরকমভাবে আবার এদিক থেকে আসবে। কথাটা বোঝা গেল না? কথা cos 2π কত হবে, cos 2π 1 হবে, বুঝতে পারছো না? হ্যাঁ, এরপর থেকেই ডট শুরু হয়ে যাবে, আমি এর বাইরে আর গিয়ে দেখবো না। ঠিক আছে, এই হচ্ছে গ্রাফ। এবার যেগুলো দরকার নেই আমি মুছে দিচ্ছি, আমি এর বাইরে আর যাবো না, আমার দরকার নেই এর বাইরে, কারণ আমাকে এক্স বিলংস টু 0 to π বলে দিয়েছে, আমি এখানেও আসবো না। তাহলে নীল কার্ভটা কার, কস, আর কালোটা কার, সাইন। এবার তোমাকে ধরো আমি বললাম যে তুমি বুঝতে পারলে আব্দুল, ভালো তো লাগছে তো। এবার একটা প্রশ্ন করি, বলছি এই 0 থেকে 2π-র মধ্যে, এগুলো জানার দরকার নেই, 0 থেকে 2π-র মধ্যে সাইনের ভ্যালু কোথায় বড় আর কসের ভ্যালু কোথায় বড়, মানে আরেকটু প্রশ্ন সহজ করে দিচ্ছি, যে সাইন এক্সটা গ্রেটার দ্যান cos x কোথায় হবে, আর সাইন এক্সটা লেস দ্যান cos x কোথায় হবে। এটা হবে ইফ এইটুকুটার মধ্যে। দেখো যে যখন বেশি উঁচু থাকবে সেটা বড় হবে। আচ্ছা এখানে সাইন এক্স বড় বলেছে, মানে কালোটা উঁচুতে থাকবে। কালোটা কোথার থেকে উঁচু আছে বলো, π/, এইখান থেকে এই রেঞ্জের মধ্যে না, কালোটা উঁচুতে আছে, মানে এদিকে এটা বেশি এই অবধি বেশি আছে,
আচ্ছা এবার দাঁড়াও, এখানে না মিডিলে একটা দাগ ফেলো, তবে বুঝতে সুবিধা হবে। এটা কত বলো তো দেখি, বলতে পারো কি না? π/4। π/4 না সাইনের ভ্যালু কসের ভ্যালু সেম হয়ে যায়। সাইন π/4 কস π/4 দুটোই হয় 1/√2। ওই জন্য ওরা মিট করে গেছে, বুঝতে পেরেছো? ওই জন্য ওরা মিট করে গেছে। একইভাবে সেম হওয়া উচিত তো। 3π/4 দেখো দুজনেই হচ্ছে সাইন 3π/4, মানে কত হচ্ছে সাইন পাই মাইনাস, ভুল বলছো তো তুমি, পাই প্লাস π/4, এটা হবে 5π/4। হ্যাঁ 5π/4, সাইন পাই প্লাস π/4 মানে কত হচ্ছে মাইনাস সাইন π/4, মানে মাইনাস 1/√2। আর কস 5π/4 হলে একই হবে, এটা হচ্ছে 5π/4। বোঝা গেছে? কি করে পাচ্ছি দেখো, পাই আর 3π/2 মধ্যেখানে তো, হ্যাঁ মানে পাই যোগ 3π/2 করে 2 দিয়ে ভাগ, তাহলে 2π 3π 5π/4, এটার মানে হচ্ছে 5π/4। বোঝা গেছে? এটা হচ্ছে 5π/4। দেখো এতদূর বোঝা গেল কিনা? তাহলে এবার আমাকে বলো যে সাইন কোথায় বড় হবে, কস কোথায় বড় হবে। তাহলে আমাকে তুমি খালি এই দুটো জিনিস বলো, এগুলো লাগবে না, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। প্রথমে চেক করব সাইনটা কোথায় বড় হবে, সাইন এক্স কস এক্স এর থেকে বড় হবে ইফ, আর তারপর সাইন এক্স এর থেকে কস এক্স বড় হবে ইফ। এই দুটো জিনিস আমাকে চেক করতে হবে। দেখো ভালো করে বুঝবে, এখান থেকে এই অবধি 0 থেকে π/4 কে বড়, 0 থেকে π/4 কে বড়, কস বড়, মানে কসটা মাথায় আছে, তাহলে কস বড়, তাহলে এক্স বিলংস টু 0 থেকে π/4। এবার π/4 এর পর থেকে শুরু হচ্ছে, π/4 থেকে কার রাজত্ব চলছে, π/4 থেকে শুরু করে 5π/4 অবধি, এখানের জন্য সেম হচ্ছে। কার রাজত্ব চলছে, সাইন। হ্যাঁ তুমি বুঝতে পারো নি, দাঁড়াও 5π/4 এখান থেকে দেখো এই কালো দাগটা উপরে আছে, কালো দাগটা উপরে আছে। এবার তুমি বলবে স্যার এইখানে তো কালো দাগটার চেয়ে নীল দাগটা বেশি নিচে আছে। বেশি নিচে আছে মানে ছোট, কেন এটা নেগেটিভের দিক, কথাটা বুঝতে পেরেছো? নেগেটিভের দিকে যে যত বেশি নিচে থাকে সে তত কম, মানে সে তত বেশি ছোট, কথা বুঝতে পারছো? এখান থেকে যদি ধরো -3 হয়, এটা কত হবে -5, কথার কথা, যদি ওটা সম্ভব নয় কারণ সব -1-এর উপরে আছে, তা আমি বোঝানোর জন্য বলছি, এটা যদি -3 হয়, এটা কত -5, সে আরও বেশি ছোট হয়ে যাচ্ছে। তো তাহলে এখানেও কালো দাগের রাজত্ব, এখানেও কালো দাগেরই রাজত্ব হবে। তাহলে এইখানে এসে দুজনে মিট করছে, মানে দুজনে সময়, তাহলে এখান থেকে শুরু করে এখানের থেকে ওইখানে অবধি কালো দাগের রাজত্ব, মানে সাইনের রাজত্ব, বুঝতে পারছো? তাহলে এখানের থেকে এখানে সাইন বড় হচ্ছে, সাইন বড় হচ্ছে। তাহলে বলো ইফ এক্স বিলংস টু কি হচ্ছে, π/4 থেকে 4। এবার 5π/4 এর উপরে পরে আবার কার রাজত্ব চলছে দেখো, কস। এখানে কিন্তু কস বড়। তুমি বলে স্যার কি বলছেন, এইটুকুটার চেয়ে তো এইটুকুটা নিচে আছে। ভাই নীল দাগ এতটুকু দিচ্ছে, কালো দাগ এতটা দিচ্ছে, কিন্তু এটা তো নেগেটিভের দিক। এটা যদি -3 হয়, এটা হচ্ছে -5, সেই নীল দাগেরই রাজত্ব চলছে, নীল দাগ বড় দিচ্ছে। -3 আর -5 মধ্যে কে বড় বলো, -3 বড়। তাহলে এইখানেও কে হচ্ছে, নীল দাগের রাজত্ব। তাহলে 5π/4 থেকে 2π অবধি কে বড়, কস বড়। ও বুঝতে পারছে না এই পয়েন্টে কে বড়, এই পয়েন্টে নীল দাগ বলছে আমি পজিটিভ দিচ্ছি, কালো দাগ বলছে আমি নেগেটিভ দিচ্ছি রে ভাই। তা নীল দাগ বড় হলো না নাকি, বুঝতে পারলেন? হ্যাঁ তাহলে বলো 5π/4 থেকে 2π অবধি কে বড়, না না বুঝে বলো। হ্যাঁ তাহলে কস বড়, মানে এটা বড়। তাহলে ইউনিয়ন কি হবে বলো, 5π/4 থেকে 2π এর পরে আমার যাওয়ার দরকার নেই, কেন কি এখানে স্টপ করে দিয়েছে। বলো এত বোঝা গেল কিনা? তাহলে আমার 0 থেকে 2π এর মধ্যে যা সব চলছে, সাইন এক্স কস এক্সের থেকে বড় হবে এই রেঞ্জে, আর সাইন এক্সের থেকে কস এক্স বড় হবে এই রেঞ্জে। এর দূর ক্লিয়ার হয়েছে তো? এবার চলো অঙ্কটা শুরু করে দিই। এবার কি হচ্ছে বলো, ওয়াই সমান কি হচ্ছে বলো, সমান e⁻x ইন্টু কস এক্স প্লাস কি হচ্ছে সাইন এক্স। তাহলে dy/dx বার করবো, dy/dx হচ্ছে e⁻x ইন্টু কী হবে বলো, এটা ডেরিভেটিভ না, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও একটু ঘুরিয়ে বলেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার যোগ হবে e⁻x এর ডেরিভেটিভ e⁻x, আর এটা যোগ থাকবে, তাহলে কস এক্স প্লাস সাইন এক্স। এবার এটা e⁻x কমন নিলে কী হবে, সাইন সাইন কাটবে, তাহলে 2 cos x হয়েছে।
ডি টু ওয়াই ডিএক্স টু বলো টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, ঠিক বলেছি নাকি না বলো? ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি এটা কত হবে দেখি কে বলতে পারে? টু ই টু দি পাওয়ার এক্স, এবার এটা রেডি, কস এক্সের রেডি মাইনাস সাইন এক্স মাইনাস কস এক্স যোগ টু ই টু দি পাওয়ার এক্সের রেডি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, কস এক্স কাটবে তাহলে টু ই টু দি পাওয়ার এক্স কমন নিলে কস এক্স যদি কাটে তাহলে মাইনাস সাইন এক্স তাহলে মাইনাস ফোর সাইন এক্স নাকি, বোঝা গেছে নাকি না? এবারে আমাকে কি করতে হবে, ডি টু ওয়াই ডিএক্স টু কোথায় গ্রেটার দ্যান জিরো কোথায় লেস দ্যান জিরো এইগুলো খালি চেক করতে হবে। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এটা গ্রেটার দ্যান জিরো ইফ, এবার দেখো ই টু দি পাওয়ার এক্সটা সবসময় গ্রেটার দ্যান জিরো হয়, আমি তোমাকে একটু আগে বুঝিয়েছি এর মান 2 ধরে বলেছিলাম না? তাহলে এইটা গ্রেটার দ্যান জিরো হবে যদি এইটা গ্রেটার দ্যান জিরো হয়, নাকি বুঝা গেল না? ধরো এটা তো সবসময় গ্রেটার, টুটাও তো সবসময় গ্রেটার, তাহলে এটা গ্রেটার দ্যান জিরো ইফ টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স এটা হচ্ছে গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ ইফ এটা তো গ্রেটার দ্যান জিরো, তুমি আচ্ছা তুমি এটা দিয়ে ভাগ করে দাও দুদিকে, টু ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিলে তা জিরো বাই টু ই টু দি পাওয়ার এক্স, তাহলে কী হচ্ছে বলো, কস এক্স মাইনাস সাইন এক্স গ্রেটার দ্যান জিরো, দ্যাট ইজ ইফ কস এক্স বলো কস এক্স গ্রেটার দ্যান সাইন এক্স। এবার কস এক্স গ্রেটার দ্যান সাইন এক্স কোনটা, মানে এখানে কে বড়, কস বড় মানে এইটা এই দেখো হাঁটা দিকে আছে, হাঁটা কসের দিকে আছে, তাহলে এখানে হাঁটা কসের দিকে আছে, এটা আর এটা একই ঘুরিয়ে লেখা হয়েছে, তাহলে দ্যাট ইজ ইফ বলো এক্স বিলংস টু 0 পাই বাই 4 ইউনিয়ন 2 পাই, বোঝা গেছে নাকি বোঝা গেল না বলো? পুরো ক্লিয়ার করে দিব বলো, ক্লিয়ার হয়েছে নাকি বলো, কোনো ডাউট থাকে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার, তুমি চুপ মেরে আছো কেন, বলবে তো ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা এটা বোর্ডে দেখা যাচ্ছে নাকি দেখে নাও তো, এই নিচের লাইনটা দেখা যাচ্ছে তো, ঠিক আছে। তা ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দ্যান জিরো ইফ এটা, ঠিক আছে। আচ্ছা এবার ডি টু ওয়াই ডিএক্স টু লেস জিরো কোথায় হবে বলো? যদি এটা লেস জিরো হয় তার মানে এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে না, তাহলে বলো ডি টু ওয়াই ডিএক্স টু লেস জিরো ইফ বলো এইটা হবে, হ্যাঁ এক্স বিলংস টু 4 আর 5 পাই বাই 4। আচ্ছা তাহলে এবার বলো এখানটা তাহলে কী হবে, ডি টু ওয়াই ডিএক্স টু গ্রেটার দ্যান জিরো হলে কনভেক্স ডাউনওয়ার্ডকে কীভাবে লেখা যায়, কনকেভ আপওয়ার্ড, ভেরি গুড। তাহলে কনকেভ সোমেন ঠিক বলেছে, আপওয়ার্ডস, এটা হচ্ছে কনকেভ আপওয়ার্ডস, আর এটা কি হচ্ছে বলো, কনকেভ ডাউনওয়ার্ডস হয়েছে। আর হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় হবে, যেখানে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা জিরো, মানে এইটা জিরো হবে, তাই এইটা জিরো হবে কোথায়, ডি টু ওয়াই ডিএক্স টু জিরো হবে কোথায়, আমি এখানে করছি ছোট্ট জায়গা বেশি নেই, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু এটা জিরো ইমপ্লাই করবে কোথায় বলো, কস এক্স ইকুয়াল টু সাইন এক্স। এবার দেখো কস এক্স আর সাইন এক্স হচ্ছে একই হবে, এটা অসংখ্য জায়গায় সমান হয়, কথাটা বোঝা যাচ্ছে, কিন্তু আমাদেরকে এই রেঞ্জের মধ্যে ভাবতে বলেছে। বাহ কি করে জানলে, কোথায় লেখা আছে ভাই, হ্যাঁ এই যে পাই বাই 4 দেখো মিট করেছে, মানে কার্ভ সেম হয় কোথায়, যেখানে দুজনে মিট করে, তাহলে এই পাই বাই 4 মিট করেছে আর 5 পাই বাই 4 মিট করেছে, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন হবে যদি এটা তো জিরো, তার সাথে এটাকে তোমাকে নন জিরো চেক করতে হবে, তুমি হুট করে এটুকুটা জিরো হয়ে বলে দিলে হবে না। তাহলে ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি এটা নট ইকাল টু জিরো হবে, ডি থ্রি ওয়াই ডিএক্স থ্রি কোথায় এইটা, হ্যাঁ এবার বলো পাই বাই 4 বসালে ডি কিউব ওয়াই ডিএক্স কিউব, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে, ডি কিউব ওয়াই ডি এক্স কিউব অ্যাট এক্স ইকাল টু পাই বাই 4 সমান কত হচ্ছে, -4 ই টু আর পাই বাই 4 সাইন পাই বাই 4, সাইন পাই বাই 4 মানে কি 1/√2, মানে সাইন 45 ডিগ্রি 1/√2, তাহলে -4/√2 ই টু আর পাই বাই 4, -4/√2 ই টু আর পাই বাই 4, এটা নন জিরো, দেখো বুঝতে পারছো কিনা, কোন জায়গাটা বোঝা গেল না, দাঁড়াও একটা জায়গা বুঝতে পারিনি, কোন জায়গাটা বুঝতে পারিনি,
গোটা অঙ্কটাই বলি। হ্যাঁ মানে ওর একটু গুলিয়ে গেছে। সাইন π/4 সাইন 45 ডিগ্রি 1/√2 হয়। এত অসুবিধা নেই, এরপরে বলো, এটা বুঝে নিলে তো বলে। হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে দেখো এটা নট ইকুয়াল টু 0, তুমি এখানে আর কাকে নন জিরো দেখাবে বলো তো? এটা বলতে পারলেই হবে, সবাই চুপ করো, ওই বলবে। এখানে কি শুধু এটাকে নন জিরো দেখালেই হবে, না এর সাথে আরেকটা পয়েন্টে নন জিরো দেখাতে হবে? ব্যাস, তুমি তার মানে বুঝেছো। 5π/4 করেও এই থার্ড অর্ডার ডেরিভেটিভটাকে নন জিরো চেক করো, তবে আমরা কাকে পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে পারবো। কোন কোন এক্স ইকুয়াল টু কততে আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে বলতে। হ্যাঁ সে তো বুঝলাম, মানে এক্স ইকুয়াল টু π/4 আর এক্স ইকুয়াল টু 5π/4 পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে বলতে পারবো। তুমি এটা পারতে তো? হ্যাঁ ঠিক আছে, তুমি কিন্তু এক চান্সে বলতে পারলে না, ও কি একটা ফিস করে কানে বলে দিল। তুমি বলেছো, আমি বলছি না, কেউ একজন বলে দিয়েছে। যাই হোক, তাহলে এই ব্যাপার থাকলো নাকি, বোঝা গেল না? বলো, কোন জায়গায় ডাউট থাকলে বলো বলো বলো। হ্যাঁ বলো বলো, তুমি কিছু প্রশ্ন করবে, বলো। হ্যাঁ এটা এটা ভাই ছোটবেলার জিনিস। আচ্ছা শোনো, এটা ফিক্স রাখছি, e⁻x ফিক্স রেখে cos x এর ডেরিভেটিভ ফিক্স মাইনাস ইউভি রুল, এগুলো ভাই একটু নিজে নিজে করতে হবে। দেখো আমি খুব শর্টকাটে করলাম, এবার ভাষার লিখে একটু বইতে করা আছে, একটু দেখে নাও, কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকলে এক্ষুনি আমাকে বলো। 167 পেজে এক্সাম্পল 7টা দেখো, পুরোটা ভালো করে দেখবে। আগের বারে কিন্তু সব ঠিক আছে। চলো এইবার এটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ধরো তোমাকে বলা হলো, এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা করে আজকের ক্লাসটা শেষ করবো, ঠিক আছে। আচ্ছা ধরো তোমাকে বলা হলো 3x প্লাস 4y ইকুয়াল টু 7। এই যে স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনটার উপরে ধরো তোমাকে যদি বলা হয় 1 1 এই পয়েন্টটা লাই করছে, এটা প্রমাণ করতে। এটা একটা অন্য সেপারেট কথা বলছি, তাহলে তুমি কীভাবে প্রমাণ করবে? হ্যাঁ এই বাম দিকে এক্স আর ওয়াই জায়গায় 1 1 বসিয়ে দেখিয়ে দেবে সত্যি সত্যি 7 হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো এখানে 3 × 1 প্লাস 4 × 1 সমান সত্যি সত্যি 7 হয়, তারপর তুমি বলবে 1 1 এর উপর লাই করছে। এবার যদি বলে 1 2 এটার উপর লাই করছে না, কি দেখাবে? তাহলে এক্সের জায়গায় 1 আর ওয়াই জায়গায় 2 বসিয়ে নট ইকুয়াল টু 7 দেখাবে। বোঝা যাচ্ছে আমি কি বলছি? এটা একটু মাথায় সেট করে রেখে দাও এই কনসেপ্টটা। এবার চলো, এবার এখানে কি বলেছে দেখো, একদম সহজ। সো দ্যাট দ্য পয়েন্টস অফ ইনফ্লেকশন অফ দ্য কার্ভ দিস লাই অন দ্য লাইন দিস, মানে এর যে পয়েন্ট অফ ইনফ্লেকশন সেটা তো একটা পয়েন্ট হবে, সেই পয়েন্টটা বলেছে যে এই লাইনের উপরে লাই করবে। কথাটা মাথায় ঢুকেছে? তাহলে তার জন্য আগে পয়েন্টস অফ ইনফ্লেকশনটা তো বের করতে হবে। তার জন্য আমি ওয়াই সমান বের করি, রুট করব, তাহলে কী হবে বলো? এক্স মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস বি। এবার ডিওয়াই ডিএক্স বার করবো, এটা ফিক্স রেখে এটা ডেরিভেটিভ, এটা ফিক্স রাখলাম এক্স মাইনাস এ, রুট থাকলে ডেরিভেটিভ করার নিয়ম বাই 1/2 রুট এক্স মাইনাস বি, আর উপরে এক্স মাইনাস বি ডেরিভেটিভ করতে হয়। এক্স মাইনাস বি ডেরিভেটিভ হয় 1, বুঝতে পারো নি? হ্যাঁ প্লাস, এবার এটার ডেরিভেটিভ এটা ফিক্স থাকবে, এটা ডেরিভেটিভ হয় 1, তার রুট ওভার এক্স মাইনাস বি। তাহলে এটা কী হচ্ছে, এটা উপরে উঠলে এক্স মাইনাস এ যোগ 2 × এক্স মাইনাস বি হয়েছে বাই 2 রুট এক্স মাইনাস বি। তা 2x x মানে 3x মাইনাস এ মাইনাস 2b বাই কত হচ্ছে বলো? 2 রুট বি। এবার d2y dx2 d2y dx2 সমান কী হবে? নিচে যেটা আছে তার হোল স্কোয়ার হবে, তাহলে 4 × x মাইনাস বি। এবার এটা উপরে তুললাম, তাহলে 2 রুট এক্স মাইনাস বি ইন্টু এটা ডেরিভেটিভ কত হয়? 3 মাইনাস, এবার এইটা ফিক্স রাখবো 3x মাইনাস এ মাইনাস 2b। এবার হচ্ছে এইটার ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ কত হবে? এটা ডেরিভেটিভ হবে, আচ্ছা একটু দাঁড়াও, এইটা ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ 2 রুট এক্স মাইনাস বি। 2টা বাইরে বের করে দিলাম, আর এটা 1/2 রুট এক্স মাইনাস বি, তাহলে 1/√x মাইনাস বি, নাকি না? 1/√x মাইনাস বি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এইবার হচ্ছে এটা হবে 4 × x মাইনাস বি, এটা নিচে নামবে, তাহলে x মাইনাস বি √x মাইনাস বি, তার মানে এটার পাওয়ারের 3/2। এটা বোঝা গেল?
এক্স মাইনাস বির পাওয়ারে 1 আছে আর এখানে এক্স মাইনাস বির পাওয়ারে হাফ আছে, তাহলে 1 আর হাফ যুক্ত হলে 3/2। এবার এটার সাথে এটা গুণ হবে, তাহলে 3 দুগুণে 6 ইন্টু এক্স মাইনাস বি মাইনাস বলো 3x minus a মাইনাস 2b, তাহলে এটা কত 6x থেকে 3x বাদ গেলে 3x, তারপর বলো মাইনাস মাইনাসে প্লাস এ 8b মাইনাস 6b প্লাস এই 2b, ভুল হচ্ছে গো ভাই, মাইনাস 6b প্লাস বি মাইনাস 4b বাই 4 ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার 3/2 হয়েছে। এবারে তৃতীয় অর্ডার ডেরিভেটিভটা তোমরা নিজেরা করবে, আমি একটু জাস্ট দেখে লিখে দিচ্ছি। তাহলে d3y বাই dx3 একই রকম u বাই ভি রুল, বোঝা গেছে? চুপ মেরে আছো কেন, বোঝা গেছে? হ্যাঁ, সেটা হচ্ছে কত হবে 3 ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2b, 3 ইন্টু এক্স প্লাস এ মাইনাস 2b ডিভাইডেড বাই 8 ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার 5/2, 8 ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার 5/2। ক্লিয়ার হয়েছে? এবার পয়েন্ট অফ ইনফ্লেকশন কোথায় হয় বলো? যেখানটায় এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা কী হয়, 0 হয়, বাট তার অর্ডার ডেরিভেটিভটা নন জিরো। কথা বলো, এবার বলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা 0 হবে কোথায়? d2y dx2 কোথায় 0 হবে বলো? হ্যাঁ বলো, d2y dx2 ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই কী করবে? এইটা হচ্ছে 0, তার মানে উপরেরটা 0 হবে, তার মানে কত হচ্ছে বলো 3x প্লাস a মাইনাস 4b ইকুয়াল টু 0। এখান থেকে x এর ভ্যালু কত হচ্ছে বলো? 4b মাইনাস a বাই কত হচ্ছে 3, এইটা। তাহলে এবার এই x এর এই ভ্যালুর জন্য আমি দেখাবো থার্ড অর্ডার ডেরিভেটিভটা নন জিরো, ঠিক আছে? তাহলে d3y বাই dx3 at x ইকুয়াল টু 4b মাইনাস a বাই 3 ইকুয়াল টু কত হবে বলো? এখানটা x এর জায়গায় কত বসাবে? 4b মাইনাস a বাই 3, তাহলে ওইটা বসালে কত হচ্ছে? নন জিরো হবে। এবার লিখে দেবে নট ইকুয়াল টু 0, অত আর দেখাতে হবে না, এটা লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এবার দাঁড়াও, এত ক্লিয়ার হলো। এবার পয়েন্ট অফ ইনফ্লেকশনটা আমাকে বলো তুমি, তাহলে কত? পয়েন্ট অফ ইনফ্লেকশনটা x এর ভ্যালু এত, এবার y ভ্যালুটা বলতে হবে। তাহলে দেয়ারফর পয়েন্টস অফ ইনফ্লেকশন আর পয়েন্ট অফ ইনফ্লেকশন আর x এর ভ্যালু কত? 4b বাই 3। এবারে এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে y ভ্যালুটা পেতে হবে, তাই তো? তাহলে x এর ভ্যালুটা এখানে পাচ্ছি আমি, দাঁড়াও একটু করে দিচ্ছি তোমাকে, আমি এই পাশে রাফ করছি। তাহলে y স্কোয়ার সমান x এর জায়গায় কত হচ্ছে? 4b মাইনাস a বাই 3, 4b মাইনাস a বাই 3 মাইনাস a হোল স্কোয়ার ইন্টু 4b মাইনাস a, 4b মাইনাস a বাই 3 মাইনাস b। দেখো ঠিক আছে কিনা? হ্যাঁ, তাহলে y স্কোয়ার সমান 4b মাইনাস 4a বাই 3 হোল স্কোয়ার ইন্টু বলো 4b মাইনাস 3b b মাইনাস a বাই কত 3, তাহলে বলো এটা কত হচ্ছে? 4 এর পেছনে 16 ইন্টু b মাইনাস a হোল টু দি পাওয়ার কত হবে? 3 বাই 3 3কে 9 3 27, নাকি বুঝে গেল না? তাহলে y ভ্যালুটা কত হচ্ছে? প্লাস মাইনাস 4 বাই 27 মানে কত? 3√3 ইন্টু b মাইনাস a হোল টু দি পাওয়ার 3/2, নাকি না? তাহলে বলো পয়েন্ট অফ ইনফ্লেকশন আর এত প্লাস মাইনাস 4 বাই, আচ্ছা এখানে 4/3 ইন্টু বি মাইনাস এ লিখেছে, কী ব্যাপারটা বলো তো? কিছু ভুল হচ্ছে কি? ফোর ইন্টু বি মাইনাস এ বাই 3 বলেছে, প্লাস মাইনাস 4 ইন্টু বি মাইনাস এ বাই 3। কিছু ভুল হয়েছে নাকি দেখো তো ক্যালকুলেশনে, ভুল হয়েছে ওখানটায়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ওটা বইতেই ভুল আছে, বুঝলে? বইতেই ভুল আছে, ও আমরা ঠিকই করেছি। প্লাস মাইনাস কী হবে? 4/3√3 ইন্টু 3√3 ইন্টু বি মাইনাস এ হোল টু দি পাওয়ার কত? 3/2 পয়েন্ট অফ ইনফ্লেকশন। এবার দেখাতে হবে
যে এই পয়েন্ট দুটো, এখানে কটা পয়েন্ট আছে, দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট হচ্ছে কোথায় লাই করছে, এই দু পয়েন্ট এই লাইনটার উপর লাই করছে। তো এখানে লাই করবে না, দেখো এক, হ্যাঁ এই এক্সের জায়গায় এই 4b মাইনাস a বাই 3 বসালে তুমি দেখো সত্যি সত্যি 4b পাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে। 3 ইন্টু এক্স, এক্স মানে কত, 4b মাইনাস a বাই 3 প্লাস a, এটা হিসেব করো তুমি, 3 4b, তাহলে এই তো হয়ে গেল। ঠিক আছে, এবার বইতে একটু দেখে নাও, ভাষাটা কিছু বুঝতে সমস্যা থাকলে একটু বলো আমাকে, জলদি দেখো, ছবি পরে তুলবে, আগে বইটা ভাষাটা দেখে নাও একটু। ও কত পেজে আছে, 169 পেজে 11 দাগ, জলদি দেখবে। ঠিক আছে, কোনো সমস্যা? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে ক্লাসটা শেষ করলাম। পরের দিন তাহলে ক্যালকুলাসের অন্য কোনো একটা চ্যাপ্টার নিয়ে আসবো। ঠিক আছে।